হ্যালো, আমি নুসরাত। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঘুমের দেশে পডকাস্টে। এই পডকাস্ট তাদের জন্য যারা রাতে ঘুমোতে যাবার আগে নিদ্রা দেবীকে গুগল ম্যাপে খুঁজতে চান, কিন্তু তার দেখা পান না। সারাদিনের ব্যস্ততা শেষে বালিশে মাথা ঠেকালেই যদি ঘুম এসে যেত, ঠিক যেমন ছোটবেলায় মায়ের কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম, এই চিন্তা থেকেই ঘুমের দেশে পডকাস্টটি আমি শুরু করেছি। এখানে আপনারা বড়দের জন্য ঘুমের গল্প শুনতে পাবেন। এই গল্পগুলোতে খুব বেশি কিছু হয় না, শুধু শুনতে ভালো লাগে এবং তারপর চোখ বুজে আসে। নিয়মিত গল্পগুলো শুনলে আপনার মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যাবে এই রুটিনে। এই পডকাস্টের সমস্ত গল্পের লেখক, পাঠক এবং প্রকৌশলী আমি নুসরাত। প্রতিটি পর্বে একটি করে গল্প আমি দুবার বলবো, দ্বিতীয়বার একটু ধীরে বলবো। আপনাদের ঘুমে যাতে ব্যাঘাত না হয় সেজন্য সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা পডকাস্টের শুরুতেই বলে দেওয়া হবে। চলুন তাহলে আমরা ঘুমের দেশে যাবার প্রস্তুতি নেই। আপনার বিছানার পছন্দের দিকটিতে শুয়ে পড়ুন। আলো নিভিয়ে দিন। গভীরভাবে নিঃশ্বাস নিন। 1, 2, 3, 4। এখন নিঃশ্বাস ছাড়ুন। 1, 2, 3, 4, 5, 6। আরেকটি নিঃশ্বাস নিন। 1, 2, 3, 4 এবং ছাড়ুন। 1, 2, 3, 4, 5, 6। চলুন তাহলে গল্প শুরু করা যাক। পর্ব 3, শনিবার সকাল। প্রতি সপ্তাহে শনিবার আসে একটু নিঃশ্বাস ফেলবার জন্য। ডিসেম্বরের শনিবারগুলো একটু বেশি উত্তেজনা নিয়েই আসে। বছর শেষের জন্য জমিয়ে রাখা ছুটির পরিকল্পনা করতে করতে চোখের পলকে শেষ হয়ে যেতে থাকে দিনগুলো। শনিবার সকালগুলো সাধারণত শুরু হয় একটু আলসেমি দিয়ে। ঘুম থেকে উঠেই সকাল 9টার মিটিং ধরবার তাড়া থাকে না। একটু সময় নিয়ে নাস্তার নতুন কোনো রেসিপি নিয়ে গবেষণা করা যায়। তারপর হেলে দুলে দিনের কাজ গোছানো শুরু হয়। ডিসেম্বরের শনিবারগুলোতে এই আলসেমির সুযোগ অতটা থাকে না। তাই আমিও ডিসেম্বরের এক শনিবার সকালে উঠে ভাবছিলাম কিভাবে শুরু করব। সারা সপ্তাহ কাজের ব্যস্ততায় অনেকগুলো দায়িত্ব শনিবারের জন্য জমানো ছিল। কর্মজীবী মানুষের শনিবার কখনো সোমবারের চেয়েও বেশি ব্যস্ত হয়ে যায়। এ কারণেই আমি শনিবার সকালে একটা সুন্দর পরিকল্পনা করে রেখেছিলাম। প্রথম কাজ, ঘুম থেকে উঠে সকালের রুটিন, দাঁত মাজা, মুখ ধোয়া, চুল আঁচড়ানো, এরপর নাস্তা। প্রতিদিনের ব্যস্ততা ভরা সকালে নাস্তাটা হয় সাদামাটা, কিন্তু শনিবারটা তাই একটু বিশেষ নাস্তা চাই। আমি সকালের রুটিন শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে বাঁধতে ভাবছিলাম আজ কি খাবো। ছোটবেলায় বাবা মা আমাদেরকে সকালে উঠেই রাতের ঘুমের কাপড় বদলে সুন্দর কিছু পরতে বলতো। তারা বলতো এতে সারাদিন ভালো যাবে। এখন বুঝি এই অভ্যাসগুলো আসলে বড়বেলার ব্যস্ত জীবনে গুছিয়ে চলার জন্য অতি দরকারি শিক্ষা ছিল।
আমি চুল আঁচড়ে রাতের শার্টটা বদলে তাই একটু মোটা কেবলনির সোয়েটারটা পরে নিলাম। এরপর আস্তে ধীরে খাদ্যের সন্ধানে রান্নাঘরের দিকে গেলাম। ফ্রিজ খুলে পেলাম 4টে ডিম, একটি পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ। বেতের ঝুড়িতে কিছু ছোট আলু পড়েছিল, আর খাবার টেবিলের ফলের ঝুড়িতে ছিল কয়েকটি কমলা লেবু। ক্যাবিনেট খুলে দেখলাম বেশ খানিকটা ময়দা আছে একটা জারে। আমার গতবারের কেক বানানোর প্রচেষ্টার উচ্ছিষ্ট। আমি ঠিক করলাম যে নাস্তায় একদম দেশি খাবার খাবো। পরোটা, ডিম পোচ আর চিকন করে কাটা আলু ভাজা। খুব ছোটবেলায় মা শিখিয়েছিল মুচমুচি করে বানানো 4 পরলের 4 কোনা পরোটা কিভাবে বানাতে হয়। মার হাতের সেই পরোটার অনবদ্য স্বাদ মনে পড়ল। বেশ কিছুটা ময়দা একটা বলে নিয়ে লবণ আর খানিকটা তেল দিয়ে খামির বানানো শুরু করলাম। এটাকে বলতো ময়ান করা। যত ভালো ময়ান হবে পরোটা হবে ততই মুচমুচে। পানি মিশিয়ে খামির বানানোর আগে এই ময়ান করার জন্যই মা অনেকটা সময় ব্যয় করত। এরপর পানি মিশিয়ে খামির করে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। আমি ময়দার ডোটাকে একপাশে সরিয়ে রেখে আলু ভাজার প্রস্তুতি নিতে শুরু করলাম। 2টা আলু ছিলে নিয়ে শেফস নাইফ দিয়ে কুচিয়ে কাটা শুরু করলাম। ছোটবেলায় বাসার রান্নার খালারা এই কাজটা করতেন মাটিতে বসে একটা লোহার বটিতে। আলু হাতে ধরে কুচি কুচি করে বটির নিচে থাকা হাঁড়িতে কিভাবে যেন ঝরঝর করে ফেলতেন। আমি ঘুম ঘুম চোখে সকালবেলা তাদের এই নিপুণ হাতের কাজ করা দেখতাম, আর একটা ছোট আটার গোলা হাতে নিয়ে দেয়ালে সেটাকে বেলে লম্বা করতাম। আলু কাটতে কাটতে ছোটবেলার সেসব স্মৃতি মনে করে হাসি পাচ্ছিল। মানুষের মস্তিষ্ক শৈশবের স্মৃতি কেন নিখুঁতভাবে মনে রাখতে পারে, কিন্তু কালকেই পরিচয় হওয়া মানুষের নাম মনে রাখতে পারে না, এটা নিয়ে একটা গবেষণা হবার দরকার। আলু কাটা শেষ হলে 2টি পেঁয়াজ, কয়েকটি কাঁচামরিচ কুচিয়ে নিলাম। ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল গরম করে এতে পেঁয়াজ, আলু, মরিচ সব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর গেলাম পরোটা বানানোর প্রস্তুতি নিতে। ময়দার ডোটাকে 4 ভাগে ভাগ করে নিলাম। মুচমুচে পরোটা বানানোর ট্রিকও মার কাছ থেকেই শেখা, আর সেই ট্রিক হলো তেল। পরোটা প্রথমে গোল করে বেলে তারপর সেটাকে আবার ভাঁজ করে 4 কোনা বানানোর সময় প্রতি পরলের ভেতরে দিতে হবে তেল। এরপর সেই পরোটা প্যানে হালকা তেলের ওপরে ভাজার জন্য দিয়ে আবার চারপাশ থেকে দিতে হবে তেল। লাল করে ভেজে তুলতে হবে এবং খেতে হবে গরম গরম। এত তেলের পরোটা আবার রোজ রোজ খাওয়া যাবে না, মায়ের ভাষায়। এই সব পুরনো স্মৃতি ভাবতে ভাবতে আলু ভাজা বেশ হয়ে আসছিল। আমি পটপট আওয়াজ শুনতে পাচ্ছিলাম চুলোর ওপরে ফ্রাই প্যান থেকে। আমি পরোটাগুলোও তাই ভেজে ফেলতে শুরু করলাম। এরপর 2টো ডিম পোচ করে প্লেটে গরম পরোটা, আলু ভাজা আর ডিম পোচ নিয়ে বসলাম।
ধীরে সুস্থে অনেকটা সময় নিয়ে নাস্তা সারলাম। অনেকেই বলে থাকেন যে খাবার সময় এটা সেটা না বলে, না করে পুরো মনোযোগ খাবারের দিকে রাখতে হবে। আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে মাল্টিটাস্কিং করতে গিয়ে আমরা এই সহজ জীবনযাপনের উপায়গুলো ভুলে যাচ্ছি। আজকে তাই আমি শুধু খাবার উপভোগ করেই খেয়ে নিলাম। খাবার শেষ করে আমি শনিবারে দ্বিতীয় বিলাসিতা কফি বানানোর জন্য আবার রান্নাঘরে ঢুকলাম। পোর ওভার কফি বানানো আমার নতুন শেখা জ্ঞানগুলোর একটি। লোকালি রোস্টেড কফি বিনের স্বাদ একবার পাওয়ার পর আর কোনো কফি খেতেই এখন আর ভালো লাগে না। ছুটির সকালে বেশ খানিকটা কফি বার গ্রাইন্ডারে গুঁড়ো করে রাখি এজন্যই। ফিল্টারে কফি বিন দিয়ে অল্প করে গরম পানি দিতে দিতে দেখছিলাম সূর্যটা মেঘেদের সাথে লুকোচুরি খেলছে। হাতে ধোঁয়া ওঠা কফির মগ নিয়ে এবার জানালার পাশে এসে বসল। সাউন্ড বক্সে কিয়া তাবাসিয়ানের সেতার আর হাফিজের কবিতা ভেসে আসছে। জীবন সত্যি কখনো কখনো এক ঝলক দেখিয়ে দেয় শতভাগ প্রশান্তি কি হতে পারে। শনিবার সকাল। প্রতি সপ্তাহের শনিবার আসে একটু নিঃশ্বাস ফেলবার জন্য। ডিসেম্বরের শনিবারগুলো একটু বেশি উত্তেজনা নিয়েই আসে। বছর শেষের জন্য জমিয়ে রাখা ছুটির পরিকল্পনা করতে করতে চোখের পলকে শেষ হয়ে যেতে থাকে দিনগুলো। সাধারণত শনিবার সকালগুলো শুরু হয় একটু আলসেমি দিয়ে। ঘুম থেকে উঠেই সকাল ৯টার মিটিং ধরবার তাড়া থাকে না। একটু সময় নিয়ে নাস্তার নতুন কোনো রেসিপি নিয়ে গবেষণা করা যায়। এরপর হেলে দুলে দিনের কাজ গোছানো শুরু হয়। ডিসেম্বরের শনিবারগুলোতে এই আলসেমির সুযোগ অতটা থাকে না। তাই আমিও ডিসেম্বরের এক শনিবার সকালে উঠে ভাবছিলাম কিভাবে শুরু করব। সারা সপ্তাহ কাজের ব্যস্ততায় অনেকগুলো ছোট ছোট দায়িত্ব শনিবারের জন্য জমানো ছিল। কর্মজীবী মানুষের শনিবার কখনো সোমবারের চেয়েও বেশি ব্যস্ত হয়ে যায়। এই কারণেই আমি শনিবার সকালের একটা সুন্দর পরিকল্পনা করে রেখেছিলাম। প্রথম কাজ, ঘুম থেকে উঠেই সকালের রুটিন, দাঁত মাজা, মুখ ধোয়া, চুল আঁচড়ানো, এরপর নাস্তা। প্রতিদিনের ব্যস্ততা ভরা সকালে নাস্তাটা হয় সাদামাটা। কিন্তু শনিবার তাই একটু বিশেষ নাস্তাও চাই। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে বাঁধতে ভাবছিলাম কি খাবো। ছোটবেলায় বাবা মা আমাদেরকে সকালে উঠেই রাতের ঘুমের কাপড় বদলে সুন্দর কিছু পরতে বলতো। তারা বলতো এতে সারাদিন ভালো যায়। এখন বুঝি
এইরকম অভ্যাসগুলো আসলে বড়বেলার ব্যস্ত জীবনকে গুছিয়ে রাখার জন্য অতি দরকারি শিক্ষা। আমি চুল আঁচড়ে রাতের শার্টটা বদলে একটু মোটা কেবল নিট সোয়েটার পরে নিলাম। এরপর আস্তে ধীরে খাদ্যের সন্ধানে রান্নাঘরের দিকে গেলাম। ফ্রিজ খুলে পেলাম 4টে ডিম, একটি পেঁয়াজ, কয়েকটি কাঁচামরিচ। বেতের ঝুড়িতে কিছু ছোট আলু পড়েছিল, আর খাবার টেবিলের ফলের ঝুড়িতে ছিল কয়েকটা কমলা লেবু। ক্যাবিনেট খুলে দেখলাম বেশ খানিকটা ময়দা আছে একটা জারে। আমার গতবারের কেক বানানোর প্রচেষ্টার উচ্ছিষ্ট। আমি ঠিক করলাম যে নাস্তায় একদম দেশি খাবার খাবো, পরোটা, ডিম পোচ আর চিকন করে কাটা আলু ভাজা। খুব ছোটবেলায় মা শিখিয়েছিল মুচমুচে করে বানানো পরলে চারকোনা পরোটা কিভাবে বানাতে হয়। মার হাতের সেই পরোটার অনবদ্য স্বাদ মনে পড়ল। বেশ কিছুটা ময়দা বলে নিয়ে লবণ আর খানিকটা তেল দিয়ে খামির বানানো শুরু করলাম। মা এটাকে বলতো ময়ান করা। যত ভালো ময়ান হবে পরোটা হবে ততই মুচমুচে। পানি মিশিয়ে খামির বানানোর আগে এই ময়ান করার জন্যই মা অনেকটা সময় ব্যয় করত। এরপর পানি মিশিয়ে খামির করে ঢেকে দিতে হবে কিছুক্ষণ। আমি ময়দার ডোটাকে ঢেকে একদিকে সরিয়ে রেখে আলু ভাজার প্রস্তুতি শুরু করলাম। দুটা আলু ছিলে নিয়ে শেফস নাইফ দিয়ে কুচিয়ে কাটা শুরু করলাম। ছোটবেলায় রান্নার খালারা এই কাজটা করতেন মাটিতে বসে একটা লোহার বটি নিয়ে। আলু হাতে ধরে কুচি কুচি করে বটির নিচে থাকা হাঁড়িতে কিভাবে যেন ঝরঝর করে ফেলতেন। আমি ঘুম ঘুম চোখে তাদের নিপুণ হাতে কাজ করা দেখতাম। আরেকটা ছোট আটার গোলা হাতে নিয়ে দেয়ালে সেটাকে বেলে লম্বা করতাম। আলু কাটতে কাটতে ছোটবেলার এসব স্মৃতি মনে করে হাসি পাচ্ছিল। মানুষের মস্তিষ্ক শৈশবের স্মৃতি কেন নিখুঁতভাবে মনে রাখতে পারে, কিন্তু কালকেই পরিচয় হওয়া মানুষের নাম মনে রাখতে পারে না কেন? এটা নিয়েও আসলে একটা গবেষণা হবার দরকার। আলু কাটা শেষ হলে দুটো পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে নিলাম। ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল গরম করে এতে পেঁয়াজ, আলু, মরিচ সব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর গেলাম পরোটা বানানোর প্রস্তুতি নিতে। ময়দার ডোটাকে 4 ভাগে ভাগ করে নিলাম। মুচমুচে পরোটা বানানোর ট্রিকও মার কাছ থেকেই শেখা। আর সেই ট্রিক হলো তেল। পরোটা প্রথমে গোল করে বেলে তারপর সেটাকে আবার ভাঁজ করে
চারকোনা বানানোর সময় প্রতি পরলের ভেতর দিতে হবে তেল। এরপর সেই পরোটা প্যানে হালকা তেলের ওপর ভাজার জন্য আবার চারপাশ থেকে দিতে হবে তেল। লাল করে ভেজে তুলতে হবে এবং খেতে হবে গরম গরম। এত তেলের পরোটা আবার রোজ রোজ খাওয়া যাবে না, মায়ের ভাষায়। এই সব ভাবতে ভাবতে আলু ভাজা বেশ হয়ে আসছিল। আমি পটপট আওয়াজ শুনতে পাচ্ছিলাম চুলোর উপর থেকে, তাই পরোটাগুলোকেও ভেজে ফেললাম। এরপর দুটো ডিম পোচ করে প্লেটে গরম পরোটা, আলু ভাজা আর ডিম পোচ নিয়ে বসলাম। ধীরে সুস্থে অনেকটা সময় নিয়ে নাস্তা সারলাম। অনেকেই বলেন যে খাবার সময় এটা সেটা না বলে, না করে পুরো মনোযোগ খাবারের দিকেই রাখতে হয়। আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে মাল্টিটাস্কিং করতে গিয়ে আমরা এই সহজ জীবনযাপনের উপায়গুলো ভুলে যাই। আজকে তাই আমি শুধু খাবারটুকু উপভোগ করে খেয়ে নিলাম। নাস্তা শেষ করে শনিবারের দ্বিতীয় বিলাসিতা কফি বানানোর জন্য আবার রান্নাঘরে ঢুকলাম। পোর ওভার কফি বানানো আমার নতুন শেখা জ্ঞানগুলোর একটি। লোকালি রোস্টেড কফি বিনের স্বাদ একবার পাবার পর আর কোনো কফি খেতেই আর ভালো লাগে না। ছুটির সকালে বেশ খানিকটা কফি বার গ্রাইন্ডারে গুঁড়ো করে রাখি এ কারণে। ফিল্টারে কফি বিন দিয়ে অল্প করে গরম পানি দিতে দিতে দেখছিলাম আকাশে সূর্যটা মেঘেদের সাথে লুকোচুরি খেলছে। হাতে ধোঁয়া ওঠা কফির মগ নিয়ে এবার জানালার পাশে এসে বসলাম। সাউন্ড বক্সে কিয়া তাবাসিয়ানের সেতার আর হাফিজের কবিতা ভেসে আসছে। জীবন সত্যি কখনো কখনো এক ঝলক দেখিয়ে দেয় শতভাগ প্রশান্তি কি হতে পারে। শুভরাত্রি।